দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্ময়, দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিলে জানতে চাইবে ঢাকা, ট্রাইব্যুনালে বিচারের জন্য চেষ্টা হবে ফেরানোর। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়ে বললেন, দেশকে অশান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে লুটপাটকারীরা। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না, খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জের সভায় চাঁদাবাজি সাম্প্রদায়িকতা রুখে দেয়া প্রত্যয়। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে কিছু রাজনৈতিক দল, ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান। কক্সবাজার সীমান্তে আবারও অস্থিরতা, গেল 24 ঘন্টায় 2 শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ, অপেক্ষায় আছে আরও অনেকে। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দেউলিয়ার পর্যায়ে বাংলাদেশের 10 ব্যাংক, জানালেন গভর্নর। আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। এবার জানাচ্ছি বিস্তারিত। দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বিস্মিত ঢাকা, এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাধার কোনো শঙ্কা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে কেন একথা বলেছেন তা খতিয়ে দেখা হবে। গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং। তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত ঢাকা, এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি। বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখি। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে 10 থেকে 12 জনের একটি দল যাবেন, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না। আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন, জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেছেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতার চাইবে প্রসিকিউশন। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছেন আরেক প্রসিকিউটর গাজী MH তামিম। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব।
তরুণদের প্রাণের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি। সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে যারা লুটপাট করেছে বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময়। রোববার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় এই সভা। অংশ নেন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কেরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মতামত। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। ছাত্র আন্দোলনে নিহত বা আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ না হচ্ছে ছাত্র জনতাকে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল। আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। বাংলাদেশের তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয়, নতুন পৃথিবীও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সরকারের কাজ যাতে ধীর গতির না হয়ে যায় সে বিষয়ে নজর দিয়ে প্রতি মাসে অন্তত একটা চিঠি লিখতে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা সহ সরকারের নানা কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হইতে পারে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অথবা ভারত বাংলাদেশ কোশ্চেন নিয়ে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ড চায় না শিক্ষার্থীরা। একই সাথে ধর্ম নিয়ে রাজনীতির বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে তারা। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে, এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে।
মাহফুজ আলম জানান, শিক্ষার্থীরা আলোচনায় বলেন মব কখনো বিচার পদ্ধতি হতে পারে না, তাই আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময়ে দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা তৈরির কাজ চলছে। আহত ও নিহত আন্দোলনকারীদের পরিবারের জন্য সহযোগিতার পরিকল্পনা আছে সরকারের। কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন, আমরা নিজেরাও বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় এবার গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত হয়েছে ৫৫ সদস্যের কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কমিটির যাত্রা শুরু হয়। নেতারা জানিয়েছেন, এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ফ্যাসিস্ট রাজনীতি দূর করে দেশে রাজনৈতিক সংস্কারে তরুণদের নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার আন্দোলন ও পরে গণ অভ্যুত্থানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে এবং সারা দেশের বেশ কিছু তরুণকে নিয়ে গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিলেন গণ অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা রক্তাক্ত লাল হয়ে গেছে, ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে। পরে ঘোষিত হয় ৫৫ সদস্যের কমিটি। আহ্বায়ক করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসির আব্দুল্লাহ নামে পরিচিত। সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারই সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা। মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। নেতারা জানান, এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ভবিষ্যতে রাজনৈতিক দল হবে কিনা তা পরে দেখা যাবে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। ফ্যাসিস্ট রাজনীতির বিলোপ করে রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা, এই স্লোগানে নাগরিক কমিটির সাথে জড়িতরা বয়সে সবাই তরুণ। রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কারে যারা রাখতে চান ভূমিকা। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। কেন্দ্রীয় কমিটিতে আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে 2 জনকে রাখা হয়েছে। আছেন আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কমিটি দেওয়া হবে বলে জানান নেতারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ সফর করেন তারা। চট্টগ্রাম জেলার ছাত্র জনতার সাথে সভায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টাকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বলেন, আগামীর ছাত্র রাজনীতি কোনো দল নয়, ছাত্ররাই নিয়ন্ত্রণ করবে। এদিকে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় করেছেন সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের প্রথম দিনে চট্টগ্রামে লালদিঘি ময়দানে ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা। এতে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ সহ অন্য সমন্বয়করা।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি রাষ্ট্র সংস্কারেও সবাইকে একসাথে কাজ করতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা ও সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে, তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। এদিকে মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রের স্বার্থের সাথে সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলো পরিবর্তনের তাগিদ দেন সার্জিস। যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোন না কোন ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? যদি আপনারা না চান, তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এর আগে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেন সার্জিস সহ অন্য সমন্বয়করা। সাক্ষাৎ করেন আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে। এছাড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় কারামুক্তির পর সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম সহ অন্য মুক্তিপ্রাপ্তদের গণসংবর্ধনা দিয়েছে নেতাকর্মীরা। কলারোয়ায় আয়োজিত জনসভায় ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি বলেন, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, দেশে গণতন্ত্র ফিরুক তারা চায় না বলেও উল্লেখ করেন তিনি। মাঠে তখন জনতার ঢল। ভিডিও কনফারেন্স যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মী সমর্থকদের। সাতক্ষীরার সাবেক এমপি তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়ার ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির নেতা কর্মীদের দেয়া হয় কারাদণ্ড। সাবেক এমপি হাবিবকে দেয়া হয়েছিল 70 বছরের দণ্ড। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাকি জামিনপ্রাপ্তদের নিয়ে আজকের এই গণসংবর্ধনা। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও রাজনৈতিক এবং ভোটের অধিকার এখনো অর্জন হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কিছু রাজনৈতিক সংগঠন প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশে গণতন্ত্র ফিরে আসুক তারা চায় না বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক।
বক্তব্যের শেষ পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। যেন ব্যর্থ ও বিপর্যস্ত না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিজেদের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা ও সংবিধান কেমন হবে সেসব বিষয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে এবি পার্টি আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন গেল আর কি করা যেত এসব বিষয়ে ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনো কিছু জায়গাতে সেই দুষ্টু লোকেরা রংপথ দিয়ে বসে আছে। সভায় শীর্ষ নেতারা বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু কিভাবে রাষ্ট্র গণতান্ত্রিক হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আপনারা একটা দৌড় শুরু করেছেন, কিন্তু কোথায় আপনারা থামবেন, কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার হিসাব থাকা দরকার। আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না। বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। সহযোগিতা করব এই সরকারকে, যাতে তারা ভালো কাজ করে অতি দ্রুত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারেন। সভায় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা ও সময়সীমা দ্রুত জানাতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রের মালিকানা। আমি যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না, যদি সেই দল ক্ষমতায় যায়ও, যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়। প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে তার জন্য কতদিন লাগবে সেটা বলে। গেল 15 বছরে গুম খুন আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে মামলা ও বিচার কাজের গুণগত পরিবর্তনের দাবিও জানান তারা। সবচাইতে বড় বিবেচ্য বিষয় সেটা হলো আমাদের সার্বভৌমত্বের সংকট। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এর ফলে ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের অর্থ ফেরত পাবেন। তাই আমানতকারীদের আতঙ্কিত হবার কারণ নেই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, ব্যাংক সংস্কার এবং সম্পদ উদ্ধারে টাস্কফোর্স 10 দিনের মধ্যে কাজ শুরু করবে। গভর্নর জানিয়েছেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে রয়েছে। 1.5 দশকের লুটপাটে খাদের কিনারে অনেক ব্যাংক। আমানতকারীদের জমানো টাকাও ফেরত দিতে হিমশিম খাচ্ছে অনেকে, ফলে দুশ্চিন্তায় গ্রাহকরা। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। এসব ব্যাংকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের পুরো অর্থ ফেরত পাবে। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি 2 লক্ষ টাকা। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার পতনের পর দুর্নীতিবাজ অনেক ব্যবসায়ী এবং রাজনীতিবিদের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। তবে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি বলে নিশ্চিত করেন গভর্নর। চারি মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা এসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 25,000 কোটি টাকা আছে কেন্দ্রীয় ব্যাংকে। এডিবি, IMF এ খাতে আরও অর্থায়ন করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে বিতরণে। ব্যাংকগুলোকে এ বিষয়ে লিখিত জানাতে বলা হয়েছে বলে জানান গভর্নর। 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না। অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। এটাকে সলভ করতে হবে। ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সংস্কার এবং বেসরকারি ব্যাংকের সমস্যা ও সম্পদ উদ্ধারে টাস্কফোর্স দ্রুত কাজ শুরু করবে। এস আলমের সম্পদ কেনার বিষয়ে আবারও সতর্ক করেন তিনি। যদি কেউ তাদের সম্পত্তি কেনে, তারা নিজ দায়িত্বে কিনবে, এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবারও সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় দলে দলে সীমান্তের এপারে চলে আসছে তারা। গত কয়েকদিনে ঢুকেছে অন্তত 8,000 রোহিঙ্গা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের পার করে আনছে স্থানীয় দালালরা। মিয়ানমারে সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির চলমান যুদ্ধের মধ্যে নৌকা নিয়ে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 2 শতাধিক সহ এরই মধ্যে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকেছে কমপক্ষে 8,000 রোহিঙ্গা। অত ফিলিং মারে রুম ভাড়ার মানুষ মরে যার আর মগবাগি নিয়ে লাগে আসে, মগবাগি নিয়ে আসে, মগবাগি মরতঙ্গি ধরে ধরে লয়ে যাবে। ডুম মারি যে আন মালা হোক যে দিয়ে যাবে ডন মাইব যে মাইব মরগি যে মরে যাবে তার বেডে দিয়ে অস্তর হচ্ছে যে। অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের দাবি তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, নির্যাতন, নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন। মিলিটারি মারলে তারা মারে, তো হিয়ানো ডরে নিয়ন্ত্রণ যে তো ঠিয়ানা দিয়ে হিসাবে আইও না ঘরের, তো এখন জানো হারা ঘরের তারা বেশি কষ্ট মাদা আছে। গদ্দার বোম ভরে জ্বলি গিয়ে আর বেড়াইন তাই না মগবাগি ধরে ফেলাই খবর না পাই, তারা মন্ডু গিয়ে দিয়ে হেরিয়ে যখন তাই না ভারের জানলাম বাঁচাবালা বলে ওরা এরে দেয়। জনপ্রতি 5 থেকে 10,000 টাকা করে ট্রলার ভাড়া দিয়ে আসছেন রোহিঙ্গারা। পার করতে দালালরাও নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। বাংলাদেশে ঢুকে আশ্রয় নিচ্ছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। বাহার উদ্ধে বানা হাঁচ থেকে আছে, জন্ম দিলে ভিতরে গেলে আর জন্ম দিলে বার থাকে, তোর 5 জন ঘর বান্ধি দিয়ে এখন যদি আরও 5 জন আসি গেলে করি আর মারিব নড়িব, তো বেশি তঙ্গিস থাকে হানা মিনা তারা চলা বেশি তঙ্গিস। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গা বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। আমরা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি, যার কারণে আমরা রোহিঙ্গা চাই না। এই রোহিঙ্গাদের যে রণক্ষেত্র, রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড খুব দ্রুত আমি সরকারের কাছে আবেদন জানাবো বন্ধ করার জন্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। ভারতের মণিপুরে নতুন করে সংঘর্ষের পর বিরাজ করছে টান টান উত্তেজনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় প্রাণহানির ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন, বাড়িয়েছে তল্লাশি অভিযান। অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করেছে আসাম রাইফেলস। চূড়ান্ত সহিংসতার সময়ও রাজ্যটির দিকে ন্যূনতম নজর দিচ্ছে না মোদী সরকার, বরং অব্যাহত রেখেছে বিভক্তির রাজনীতি, অভিযোগ কংগ্রেসের। এখনও থমথমে পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সহিংসতাকারীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সেনা হেলিকপ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও বিচ্ছিন্নতাবাদীদের হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে মণিপুর পুলিশ। চালিয়েছে পরীক্ষাও। কেনা হবে আরও কয়েকটি অ্যান্টি ড্রোন গান। গত কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্য পুলিশ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরও সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন সিনিয়র কর্মকর্তারা। এমনকি আমাদের এডিজি, আইজিও বিষ্ণুপুর, জিবিরাম ও ইম্ফলে টহল দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর পরিস্থিতি। শনিবার জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায়। পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পিস্তল, বন্দুক, স্বল্প ও দূরপাল্লার মর্টার, রকেট বোমা ও ড্রোন। বিরোধীদের অভিযোগ, সরকারের হিংসাত্মক রাজনীতির কারণেই জ্বলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। নিজ দেশের রাজ্যের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদী প্রশাসন, এমন দাবি কংগ্রেসের।
প্রকৃত দায়ী ভারতের সরকার। তারা 60,000 সেনা পাঠিয়েছে। তাদের উপস্থিতির পরও সহিংসতা থামছে না। রাজ্য সরকারের কাছ থেকে অবৈধভাবে ক্ষমতা কেড়ে নিয়েছে তারা। সেনা, বিশেষ বাহিনী আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে কেউ এসে বোমা মেরে সাধারণ মানুষকে মেরে চলে যাচ্ছে। সরকার গুরুত্বই দিচ্ছে না। প্রধানমন্ত্রী মণিপুর সফরে আগ্রহী নন। তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। মূলত বিশেষ অর্থনৈতিক সুবিধা, সরকারি চাকরি ও শিক্ষায় কোটা ইস্যুতে গত বছর আদালতের এক রায়ের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আদিবাসী গোষ্ঠীর মর্যাদা চাওয়ায় প্রতিবাদ জানায় পিছিয়ে থাকা কুকি ও নাগা জাতিগোষ্ঠী। তাদের অভিযোগ, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতেই। এই ইস্যুতে গত বছর মে মাস থেকে চলমান বিবাদ সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে 225 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 60,000 মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বিভিন্ন দোকান বরাদ্দে অনিয়মে ক্ষুব্ধ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কোটি টাকা রাজস্ব হারানো বন্ধ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। দোকানে ভাড়া থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোর অর্থের অভাব যেমন দূর করা সম্ভব, তেমনি আরও বেশি খেলার আয়োজন সম্ভব বলে বিশ্বাস আসিফ মাহমুদের। এনএসসির দোকান ভাড়া অনিয়ম নিয়ে যমুনা টিভিতে প্রচারিত প্রতিবেদন দৃষ্টিগোচর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের 296টি দোকানসহ ঢাকার বিভিন্ন স্টেডিয়ামের 1074টি দোকান থেকে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। টাকার অঙ্কে বছরে সেটি শত কোটি। জাতীয় ক্রীড়া পরিষদ ও দোকান মালিক পক্ষের যোগসাজশেই ঘটছে এমন ঘটনা। এনএসসি প্রতি বর্গফুটের ভাড়া মাত্র 26 টাকা 70 পয়সা নির্ধারণ করে দেয় ফায়দা নিচ্ছে দোকান মালিকরা। এ নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর তা নজরে আসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। আপনাদের কল্যাণেই জানতে পেরেছে যে সেখানে 26 টাকা এবং 22 টাকা বর্গফুট, যেটা আসলে ঢাকার কোনো স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। পূর্বের দুর্নীতির অভিযোগগুলোকে খতিয়ে না দেখতে পারি, পূর্বের দুর্নীতিগুলোকে সামনে না আনতে পারি, তাহলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে করার যেই প্রত্যয়টা আছে আমাদের, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। স্টেডিয়াম মার্কেট নিয়ে অনিয়ম বন্ধে তাৎক্ষণিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে অবহিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দোকানের ভাড়া নতুন করে নির্ধারণ করারও নির্দেশ দেন তিনি। সেদিনই তাৎক্ষণিক বলেছিলাম যে এটাকে আবার রিভিউ করা এবং বাস্তবতার প্রেক্ষিতে বর্তমানে যেই স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে আসা। শুধু দোকানের বিষয়ে না, মন্ত্রণালয়ের তো প্রত্যেকটা জায়গাতেই এরকম গ্যাপ আছে, ছিল, আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন, সেগুলো নিয়ে আমরা কাজ করব। বিভিন্ন স্টেডিয়ামের 1074টি দোকানের সঠিক ভাড়া উত্তোলন করতে পারলে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খরচের যোগান মেটাতে পারবে সরকার, এমনটাই মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই আয়ের অর্থটা আমরা আমাদের ফেডারেশন, অনেকগুলো ফেডারেশনের অর্থের কারণে, কারণ সব স্পোর্টসে তো সবাই স্পন্সর করে না, অর্থের কারণে অনেকগুলো ফেডারেশনের কার্যক্রম স্থবির হয়ে আছে, অনেকগুলো স্পোর্টস এক ধরনের চলছেই না, তো সেখানে যেন আমরা ইনভেস্ট করতে পারি। পাশাপাশি ক্রীড়া ফেডারেশনগুলো ঢেলে সাজানোর ইঙ্গিত দেন তিনি। আপনি যদি বলেন এনএসসিতে প্রবলেম, আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে পারি কোথায় প্রবলেম নেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার জানাচ্ছি ফিফা প্রীতি ফুটবল সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 1-0 গোলে হারিয়েছে ভুটান। কিংগা ওয়াংচুকের একমাত্র গোলে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই জয়ে 1-1 সিরিজ ড্র করেছে ভুটান। শক্তিশালী সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন, আহত হয়েছেন 150-র বেশি মানুষ। রোববার টাইফুনের প্রভাবে ভূমিধস হয় উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায়। রাতভর বৃষ্টির কারণে হোয়াবিন প্রদেশে ভূমিধসে মৃত্যু হয়েছে একই পরিবারের 4 সদস্যের। বিভিন্ন এলাকায় গাছ উপড়ে এবং সমুদ্রে নৌকাডুবিতে নিহত হয়েছেন আরও 10 জন। প্রায় 1 মিটার পানির নিচে রয়েছে বন্দরনগরী হাইফং। রাজধানী হ্যানয়ে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রবল বন্যায় বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল। টাইফুন ইয়াগিকে এশিয়ার অন্যতম শক্তিশালী টাইফুন বলে চিহ্নিত করেছে দেশটির আবহাওয়া বিভাগ। চীনে ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিপিন ও ভিয়েতনামে ক্যাটাগরি 5 টাইফুন ইয়াগির কারণে প্রাণহানির সংখ্যা 40 জনের বেশি। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।